জলবায়ু ঋণের যত্রতত্র ব্যবহারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশে। কপ সম্মেলনে ৩০,০০০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা। কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের পর্যটন শিল্পে ধস, সংকটে স্থানীয় অর্থনীতি। শীত মৌসুমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়াল দিন আজ। এক যুগেও পুনর্বাসিত না হয় আক্ষেপ বহু আহতদের। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। এবং গ্রিপসের শতকে প্রথম ইনিংসে 450 রানের পাহাড় উইন্ডিজদের। 40 রান তুলতেই 2 উইকেট খরচ বাংলাদেশের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি সুমাইয়া রাত্রি। জলবায়ু পরিবর্তনের কারণে 2100 সাল নাগাদ বাংলাদেশের 42% ভূমি সাগরে তলিয়ে যাবার কথা উঠে এসেছে অনেক গবেষণায়। ক্ষতি এখন পর্যন্ত স্পষ্ট দৃশ্যমান উপকূলীয় পটুয়াখালী, ভোলা ও হাতিয়ায়। তার উপরে জলবায়ু তহবিলের অনুদান মাত্র 4.9%। আর বাকিটার ঋণ, যার বেশিরভাগই গত সরকার ব্যয় করেছে অপরিকল্পিতভাবে। তবে জলবায়ু তহবিল ও ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রেই মওকুফ করা উচিত জলবায়ু ঋণ। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। বঙ্গোপসাগরের তীরবর্তী এই এলাকাটি সিডর থেকে শুরু করে ঘূর্ণিঝড় রেমালের একের পর এক প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই সংগ্রামী অঞ্চলের মানুষের একজন দুলালী বেগম, যিনি নদীর গর্ভে হারিয়েছেন বাবার ভিটা। আমার বাবার বাড়ি আপনার 150 থেকে 200 বছর আগের বাড়ি, পুরনো বাড়ি। ওই বাড়িটার নাম আগে জমিদার বাড়ি বলতো। আমি এখন গল্প শুনি, কিন্তু জমিদার বাড়ির তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ভাঙতেছে এক পর্যায়ে যখন দেখতেছে যা হায় রে হায় সবকিছু নিয়ে যেতেছে, তখন আমার আম্মা ওইখান থেকে বাসায় আসার সাথে সাথে স্টপ করে। পাশের জেলা ভোলায় প্রায় 300 বর্গ কিলোমিটার ভূমি ইতিমধ্যেই পানির গভীরে তলিয়ে গেছে। 2050 সালের মধ্যে সাগরের উচ্চতা 23 সেন্টিমিটার বেড়ে দেশের 18% ভূমি তলিয়ে যাবে। গবেষণা বলছে 2009 সালে মাথাপিছু জলবায়ু ঋণ $2 ছিল, যা 2022 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $80। ক্ষতিগ্রস্ত যারা তাদের উপরই বেড়েছে আরও ঋণের বোঝা। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলার জন্য উন্নত বিশ্ব থেকে যেই সহযোগিতা আসছে, সেই সহযোগিতা মূলত আসছে ঋণ হিসেবে। যেটি অনুদান আসছে তার পরিমাণ খুবই ক্ষুদ্র, যার ফলে বর্তমানে বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর জলবায়ু ঋণ হয়ে দাঁড়িয়েছে 9,500 টাকা। এই ঋণ কি শুধুই ঋণ হয়ে থাকবে, নাকি কোনোভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে? প্রত্যেক জনের উপর 9,500 টাকা করে ঋণের বোঝা আমরা কিন্তু রয়েছে আমাদের। অথচ কথা ছিল যে এই তহবিলগুলো আসবে বিভিন্ন গ্র্যান্ট থেকে, বিভিন্ন ডোনেট থেকে, পার্টিকুলারলি গ্রিন ক্লাইমেট ফান্ড, যার কথা আমরা বারবার শুনি। গ্রিন ক্লাইমেট ফান্ড কমিট করেছে প্রতি বছর তারা $100 বিলিয়ন দিবে। তারা কিন্তু সেটার 3 থেকে 5% দিতে পারছে না। জলবায়ু ঋণের ফাঁদে পড়ি আমরা, তাহলে কিন্তু আর ঝুঁকি মোকাবেলা দূরের কথা, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমাদেরকে বাধার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে আমাদের দাবি তোলা উচিত সব ধরনের ঋণ মওকুফ করে দেওয়া উচিত। এই ক্ষতিতে যে দেশগুলো ভূমিকা রাখছে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা থাকলেও তাতে আছে শুভঙ্করের ফাঁকি। গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রস্তাব যখন পেশ করা হয় আর যতদিনে তারা দেয়, তখন তো দেশের অবস্থাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, জলবায়ু পরিবর্তনে আমরা এই বছর মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের 5 বার সাইক্লোন, ফ্লাড এগুলো হয়েছে।
জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের কারণে এদেশের জনগণের বার্ষিক ক্ষতি $3 বিলিয়ন। তবে কেন এই ক্ষতি বহন করবে এদেশের মানুষ যখন সংকট সৃষ্টির জন্য দায়ী অন্য দেশগুলো? 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত জলবায়ু তহবিলের টাকায় 332টি প্রকল্প না হলেও এর সিংহভাগই সড়ক বাতি প্রকল্পে ব্যয় হয়েছে। বিগত সরকার জলবায়ু ঋণের ব্যবহার করেছে যত্রতত্র। এবার যে 7টা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে নর্দমা নেই, তার মধ্যে সোলার আছে, কেমন করে বন্যা খরা সহিষ্ণু চাষাবাদ করা হবে সেটা আছে, ট্যানারি শিল্পের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যেখান থেকে জলবায়ুর অন্যতম গ্যাস মিথেন আসছে সেটা নিয়ন্ত্রণের কথা বলা আছে। কাজে এতদিন যা হয়েছে এবার তা হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রতি বছর $40 বিলিয়ন প্রয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, কিন্তু $1 বিলিয়নও পাওয়া যাচ্ছে না। এবারের জলবায়ু সম্মেলনে ন্যায্য অনুদানের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে দীর্ঘ আলোচনার পর অবশেষে নতুন একটি জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে COP29-এ অংশগ্রহণকারী প্রায় 200 দেশ। নতুন চুক্তি অনুসারে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় 2035 সাল নাগাদ অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রের জন্য বছরে $30,000 কোটি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আজারবাইজানের বাকুতে নতুন এই চুক্তিতে সম্মত হয়েছে উন্নত দেশের প্রতিনিধিরা। নানা কারণে সমালোচিত এবারের জলবায়ু সম্মেলনে আদৌ কোনো চুক্তি হবে কিনা এ নিয়ে সংশয় ছিল। বেশ কয়েকটি অনুন্নত রাষ্ট্র দাবি করে যেসব দেশ কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী তারা এই COP সম্মেলনকে কোনো গুরুত্বই দেন না। নতুন চুক্তি নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে বছরে $130,000 কোটি চেয়েছিল অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রগুলো। সেখানে মাত্র $30,000 বরাদ্দ পেয়ে খুশি নন তারা। অনুন্নত দেশের প্রতিনিধিরা বলছেন জলবায়ু সম্মেলনের প্রভাব মোকাবিলায় এ অর্থ পর্যাপ্ত নয়। The critical objective of this COP. কয়েক দফা বন্যার পর শত চেষ্টাতেও শুনশান সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র। পর্যটক শূন্যতায় 4 শতাধিক বিলাসবহুল হাউসবোট সুরমা নদীর ঘাটে বেকার পড়ে আছে। এতে পর্যটন শিল্পে নেমেছে ধস, বেকার হয়েছে 6 শতাধিক কর্মচারী। তবে শীতের মৌসুমে পর্যটন শিল্পকে জমিয়ে তুলতে নানা রকম ব্যবস্থা করেছেন পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। লিপসান আহমেদের প্রতিবেদনে দেখুন বাকিটা। বর্ষা ও শীত মৌসুমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক সৌন্দর্যের অপরূপ হয়ে ওঠে। প্রতিবেলাই প্রকৃতি সাজে ভিন্ন ভিন্ন রূপে। ভোরে সূর্যের আভা ছড়াতেই হাওর হয়ে ওঠে পাখির কলকাকলিতে পূর্ণ। আর সূর্য যখন অস্তগামী সে সময় হাওর ঢেকে যায় সোনালী রঙের চাদরে। এর আমেজ নিতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। 3 দফা বন্যা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটক খরা শুরু হয় সুনামগঞ্জে। তারপর থেকে এখনও পর্যটক দর্শনার্থী শূন্য টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লকমাছড়া, যদুকাটা নদী, শিমুল বাগান, নীলঝর্ণা সহ জেলার দর্শনীয় নানা স্থান। বর্তমানে ভরা মৌসুমেও দেখা মিলছে না পর্যটকের। এমন অবস্থায় চাকরি হারিয়েছেন বোটে থাকা প্রায় 6 শতাধিক কর্মচারী। না আসলে বলে বোঝানো মুশকিল। ঠিক আছে, খুবই চমৎকার। মানুষ আসলে এখানে আসার মূল উদ্দেশ্য থাকে হাওর দেখা, হাওরের পাখি, হাওরের মাছ খাওয়া, প্রকৃতির মাঝে আসা। এনাদের যে নৌকাগুলো আছে, নৌকাগুলির যে আপ্যায়ন, ম্যানেজমেন্ট সবকিছু সুন্দর। হোটেল এখানে ভালো নাই, যেটা সবচেয়ে প্রবলেম দেখলাম। আপনাদের থাকার ব্যবস্থাটা খুব খারাপ। এদিকে শীতের মৌসুমকে কেন্দ্র করে জেলার পর্যটন শিল্প চাঙ্গা করতে প্রাণপণ চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছেন তারা। 3 বার বন্যা প্লাস হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা, এইসব কারণে আসলে আমাদের ওভারঅল এইবার সিজনটা আসলে মানে আশানুরূপ যায়নি। বর্ষার হাওরটাকে বেশি পছন্দ করে। এখন হাওরটা যে আসলে শীতকালেও অনেক বেশি সুন্দর বর্ষা থেকে, এটা অনেকেই আসলে জানে না। বেসরকারি বিমান ও পর্যটন শিল্প সচিব বললেন, যেসব স্থানে পর্যটকের আনাগোনা বেশি সেগুলোকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।
ইন্টারনাল ট্যুরিজমকেও যদি আমরা করি ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ডোমেস্টিক ট্যুরিজম সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হবে, থ্রাস্ট সেক্টর হবে, যেখানে আমাদের ম্যান পাওয়ার ক্রিয়েট হবে, অপরচুনিটি তৈরি হবে। বন্যা ও অস্থিতিশীল পরিবেশের কারণে সুনামগঞ্জের পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন সুনামগঞ্জ। দেশের পোশাক খাতে অগ্নি দুর্ঘটনার ভয়াল এক স্মৃতির নাম তাজরিন ফ্যাশন। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 2 শতাধিক। সেদিন বেঁচে ফেরাদের অনেকেই এখনো ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এক যুগও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। 2012 সালের 24 নভেম্বর অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সকালে কাজে যোগ দেন হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েন কেউ কেউ, তবে অনেকেই হন পুড়ে অঙ্গার। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় 117 জনে। আহত হন বহু শ্রমিক। সেদিনের কথা মনে হলে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, আর কিছু মানুষ ভিতরে আগুনে পোড়া গেছে। সেই রকম হাহাকার মনে করেন যে আমার জীবনে দেখি নাই। আমি তো বললামই তো আপনার যে মানুষকে যেটু আমরা করব, সাহায্য করব, মানুষ বাঁচার জন্য এত কিছু করছে, কিন্তু বাঁচার কোনো পথ পায়নি তারা। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের আশায় ছিলেন আহত শ্রমিকরা। 12 বছরে যাদের অনেকেই মারা গেছেন, কেউ কেউ ফিরে গেছেন গ্রামে। যারা এখনো আশপাশের এলাকায় আছেন তারা চান পুনর্বাসন ও কর্মসংস্থান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের দুকে দুকে। যে অতি দূরত্ব গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয় আর আমাদের ক্ষতিপূরণ এক জীবনের দিয়ে দেখ, আমাকে বিদায় দেখ। আমরা ঢাকা ছাড়ি বাড়ি যাই আর থাকি না। বিগত সরকারগুলো কিন্তু শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নেয়নি। তো এই সরকারের কাছে আমরা একটা আশা করতে চাই যে শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে এবং দায়ী ব্যক্তি দেলোয়ার সহ যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের শাস্তি নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো কারখানায় না ঘটে। বিগত সরকার আমলে যেহেতু শ্রমিক হত্যার বিচার করতে পারেনি, এবার আমরা চাইব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ তাহারা সুষ্ঠু তদন্তপূর্বকভাবে এই শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করবে। অগ্নি দুর্ঘটনার এক যুগেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি তাদের। এখন সাভার। গত 4 বছর বন্ধ উত্তরবঙ্গের বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। মিলটি বন্ধ থাকায় কর্মহীন রয়েছে কয়েক হাজার শ্রমিক কর্মচারী। এছাড়াও দীর্ঘদিন অব্যাহত থাকায় নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে ও মিলটি চালুর দাবি চাকরিচ্যুত মিলের শ্রমিক সহ সর্বস্তরের মানুষের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপুল জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কমি জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে 50 থেকে 60 টন পাট সংগ্রহ করে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় 5000 মানুষের। ফলে পরিবর্তন হয় এলাকার আর্থসামাজিক অবস্থার। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে 2060 সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। 2011 সালে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে জাতীয় জুট মিল নামকরণ করে পুনরায় চালু করা হয় মিলটি। তবে পাট ক্রয়ে নানা জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে 2019 সালে মিলটি আবারও বন্ধ করে দেয় সরকার। কর্মহীন হয়ে পড়ে মিলে কর্মরত শ্রমিক কর্মচারীরা। চালু বন্ধ, এখন এই মিলে কত গর্ব ছিল
কি উৎসাহ ছিল, 65-66 টন উৎপাদন প্রতিদিন হতো। এখন মিলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেকার হয়ে গেছি। যাতে মিলটা পুনরায় চালু হয় সেজন্য লোক যাতে বাঁচে। এই মিলটা যেন সর্বপ্রথম আগে চালু হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। পরবর্তীতে সরকার মিলটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদনে আসে মিলটি, কিন্তু 1 বছর যেতে না যেতে আবারও বন্ধ হয়ে যায়। মিলটিকে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মিলটি দ্রুত চালুর দাবি তাদের। 26টি যে জুট মিল আছে, সেই 26টি জুট মিল জাতীয়ভাবে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আশ্বস্ত করেছে হয়তো 5-6টা মিল চালু করবে। যদি এই কওমি জুট মিল চালু হয় তাহলে আমাদের কৃষকরা উৎসাহিত হবে পাট উৎপাদন করতে, এবং আমাদের যে বেকারত্ব সেটাও দূর হবে। কর্তৃপক্ষ বলছে সারা দেশে কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বড় এই পাটকলটি দেখতে পারে আলোর মুখ, আশ্বাস মিল কর্মকর্তার। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। মিলটি পুনরায় চালু করে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও 12 দফা দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। একই সাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এ সময় আদালতের রায় প্রত্যাহারের পাশাপাশি এই বাহনের চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। সেই সাথে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃত চালকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। ইংরেজি দৈনিক নিউজ এইচের সম্পাদক নুরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সিনিয়র সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হন তিনি। পোস্টে উল্লেখ করেন, দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয়, কিন্তু সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। সপ্তাহের ব্যবধানে স্বস্তি নেই বগুড়ার কাঁচা বাজারে। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। এ নিয়ে আরও জানাতে নগরীর রাজা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? রাত্রি বগুড়ার যে সবজি বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এই শীতকালীন আগাম জাতের যে সবজিগুলো সেই সবজির ব্যাপক সরবরাহ রয়েছে, কোনো কমতি নেই সবজি সরবরাহের। তবে দাম বৃদ্ধি রয়েছে সপ্তাহখানেকের ব্যবধানে। প্রতি কেজিতেই প্রকারভেদে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। আর এই যে সবজিগুলো চাষ করা হয়েছিল শরতের শেষ ভাগে, শীতকালীন আগাম জাতের যে সবজি এটি শরতের শেষ ভাগেই রোপণ করা হয়ে থাকে। সেই সময় কিছুটা বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সে সময় সবজির গাছগুলো ক্ষতিগ্রস্ত
হয়, যে কারণে কিছুটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাজারের সরবরাহ সবজির কম রয়েছে। তবে স্থানীয় কৃষকরা যে এখানকার যে উৎপাদিত সবজি, সেই সবজি দিয়ে কিন্তু বাজার ভরপুর রয়েছে শীতকালীন এই আগাম জাতের সবজির। তবুও এই দাম বৃদ্ধির কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে কৃষক পর্যায়ে দাম বেশি রাখা হচ্ছে। এর কারণ বলছেন তারা যে কৃষক পর্যায়ে সার, কীটনাশক সহ এই আবাদের যে অনুষঙ্গগুলো লাগে সব কিছুর দাম বৃদ্ধি থাকার কারণে তারা একটু বাড়তি দামেই বিক্রি করছেন, যেহেতু এবার অন্যান্য বছরের তুলনায় সরবরাহ কিছুটা কম রয়েছে বৈরী আবহাওয়ার কারণে। আর এই আগাম জাতের যে সবজি, এই সবজি শেষ হবে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে। এই আগাম জাতের সবজি শেষ হবে এবং শীতকালীন যে সবজি, শীতকালীন নিয়মিত যে সবজি, সেই সবজি আসবে মাসখানেকের মধ্যে বাজারে আসবে। এবং এবছর আবহাওয়া বেশ ভালো রয়েছে, শীতকালীন যে সবজির এখন চাষ করা হচ্ছে সেটি, আর এটি মাসখানেকের মধ্যে আসলে এই বাজারে কিছুটা প্রভাব পড়বে এবং এই দামগুলো কমে আসবে। আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 70 থেকে 60 টাকা, 60 থেকে 70 টাকা। পাতাকপির দাম কিছুটা কমেছে, গত সপ্তাহে 60 থেকে 65 টাকা বিক্রি করা হয়েছে, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। আর যে সবজিগুলোর দাম বেড়েছে সেটি হচ্ছে শিম বিক্রি হয়েছে সপ্তাহখানেক আগে 100 টাকা, সেটি এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। বেগুন ছিল 50 টাকা, সেটি আজকের বাজারে 60 টাকা। পটল 45 থেকে 50, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। আর নতুন আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। এই নতুন আলু অগ্রহায়ণের 1 তারিখে যখন আমাদের নবান্ন উৎসবে মেতেছিল বাংলার কৃষকরা, 1 তারিখে কিন্তু নতুন আলু বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকা। সেটির দাম কমে এখন পর্যন্ত দাম রয়েছে 300, এখন পর্যন্ত 120 টাকা থেকে শুরু হয়েছে। বিভিন্ন জাত ভেদে 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার সবজি বাজার থেকে সব শেষ খবর। রাত্রি। দখল দূষণে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের প্রবাহমান খালগুলো। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই বিপর্যয় ঘটছে পরিবেশের। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো পুনর্খনন করে সচল করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শোভন দাস। টাঙ্গাইল পৌরসভার 14টি ওয়ার্ডে 27টি খাল রয়েছে। এর মধ্যে কাগমারা বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত একটি ও সাবালিয়া বটতলা থেকে সদর হাসপাতাল হয়ে বয়ে যাওয়া কোদালিয়া খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাকি খালগুলো অবৈধ দখল ও দূষণের শিকার। একসময় প্রবাহমান খরস্রোতা খালের জানান দিচ্ছে টাঙ্গাইল শহরের সাবালিয়া বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা কালভার্টটি। দক্ষিণ পাশে সীমানা প্রাচীর সহ সড়ক নির্মাণ এবং উত্তর পাশে ভবন নির্মাণ করায় খাল হারিয়েছে তার অস্তিত্ব। খালের মাঝখানে চায়ের দোকান করা ষাটোর্ধ্ব মকবুল হোসেনও অকপটে স্বীকার করলেন খাল দখলের কথা। খাল ছিল, আগে মাঝে মাছ গোসল করছে, পানি গেছে, এখনকার খাল বুঝা গেছে গা। 27টা খালের মধ্যে এখন খাল খুঁজে পাওয়া যাবে না, খুবই কম আছে, কোনোটা আংশিক আছে। খালের মধ্যে রাস্তা করে দিয়েছে বা খালেও ড্রেনও করে নিয়েছে। স্থানীয়দের দাবি, খালগুলো উদ্ধারের পরিবর্তে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছে পৌরসভা। এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের এমন গাফিলতিতে হারিয়ে যেতে বসেছে শহরের প্রায় সব কটি খাল। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই খালগুলো অবৈধ দখল ও দূষণে ভরে গেছে। ড্রেন যেভাবে করার কথা সেভাবে ড্রেন করে নাই, আর ড্রেনের ছাদও নাই, নিচু হয়েছে। বডিতে প্রচুর ময়লা আবর্জনা জমে গেছে, পাশাপাশি পানি প্রবাহিত বিঘ্নিত হচ্ছে। এই ড্রেনটা আসলে মূলত না করলেই ভালো হইতো। খাল যেটা ছিল সেটা যে সংস্কার করতো। টাঙ্গাইলের সেন্ট্রাল ড্রেন যেটা বানাইছে ওটা তো একটা খাল ছিল, শ্যামা খাল। এই শ্যামা খালটাকে তো একবারেই ধ্বংস করে দিয়েছে ড্রেন বানিয়ে এবং পরিবেশের বিপর্যয় ঘটাইছে। একবারে ভরাট হয়ে গেছে বা ড্রেনের যে পরিণত হয়ে গেছে, সেগুলোকে উদ্ধার করা একটা কঠিন ব্যাপার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা, আর খালগুলো পুনঃখনন করে সচল করার আশ্বাস জেলা প্রশাসনের। এই ন্যাচারাল বা প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম বন্ধ হওয়ার কারণে আমাদের জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূমির যে গঠন, ভূমির যে প্রকৃতি সেগুলোও পরিবর্তন হয়ে গেছে এবং এটা মানব সভ্যতার জন্য সমস্যা। অনেকগুলো খাল আছে যেগুলো ভরাট হয়ে গেছে অথবা দখল হয়ে গেছে, সেই ভরাটকৃত খালগুলোকে পুনঃখনন করে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আনা এবং যে সকল
খালগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করব। গত 2 যুগে উদ্ধারের পরিবর্তে টাঙ্গাইল পৌরসভা শহরের ঐতিহ্যবাহী শ্যামাবাবুর খালের ওপর 3টি মার্কেট নির্মাণ করেছে। এখন টাঙ্গাইল। ফেনীর হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের সংখ্যা। পরিবর্তিত আবহাওয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা। এ নিয়ে আরও জানাতে ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। ডালিম, জানাবেন যে প্রতিদিন কতজন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এবং চিকিৎসা ঠিকঠাক পাচ্ছেন কিনা? সাকিব, হঠাৎ করে শীত নেমে যাওয়ায় ফেনীতে পরিবর্তিত পরিস্থিতিতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আমরা হাসপাতালগুলোতে এসে যেটি দেখেছি যে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি যারা আক্রান্ত হচ্ছে তারা হচ্ছে যে শিশু রোগী। আমরা এখন আছি ফেনী জেনারেল হাসপাতালে, যেখানটায় আমরা দেখতেই পাচ্ছি যে রোগীদের যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার বাইরেই কিন্তু মেঝেতে, বারান্দায় এবং হাসপাতালের বাইরে যে ফিল্ড হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। আজকের যে পরিসংখ্যান সেটি হচ্ছে যে এই জেনারেল হাসপাতালে 250 জন রোগীর আসন সংখ্যা থাকলেও সেখানে 550 জনের বেশি রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগ মিলে আরো 2000-এর মতো রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা যারা রোগী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে হাসপাতাল থেকে যে ধরনের ডাক্তার এবং ওষুধ পাওয়ার কথা সেই বিষয়টি তাদের কাছে অপ্রতুল মনে হচ্ছে। তারা বলছেন যে দিনে একবার ডাক্তার আসেন, এর বাইরে ডাক্তারের খুব একটা দেখা মেলে না। এছাড়াও হাসপাতাল থেকে যেসব ওষুধ স্যালাইন থাকার কথা সেসব ওষুধ স্যালাইন কিন্তু অপ্রতুল বলে তারা মনে করছেন। হাসপাতালের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, ডাক্তাররা বলেছেন যে হঠাৎ করে শীত নেমে যাওয়ার কারণে হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, বমি, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের যেসব রোগ রয়েছে শীতজনিত সেসব রোগীর সংখ্যা বাড়ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের যে জনবল সেই জনবলে তারা ঠিক ফুলিয়ে উঠতে পারছেন না, যার কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু কিছুটা নিজেরা জনবলের কারণে না দিতে পেরে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। আমরা কথা বলছি যে ডাক্তারদের সাথে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই হাসপাতালে সার্জারি সহ বেশ কিছু পদে ডাক্তারের সংখ্যা কম রয়েছে, যার ফলশ্রুতিতে তারা সেবা দিতে কিছুটা ব্যাক পান। অপরদিকে রোগীরা যেটি বলছেন যে হাসপাতালে যেসব ডাক্তার রয়েছে তারাও যদি নিয়মিত সেবা দেন তাহলে তারা কিন্তু সেবা পাওয়ার কথা, এবং হাসপাতাল থেকে যেসব ওষুধ আসে সেগুলো যদি তারা নিয়মিত পান তাহলে তারা কিন্তু পাওয়ার কথা। আমরা দেখেছি যে উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেশি। তো এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে শীতজনিত রোগীর খবরের সর্বশেষ। গেল 3 বছরে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল বেড়ে গেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন বলছে সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ পড়ছে, সেই সঙ্গে বাড়ছে খাদ্যে অনিশ্চয়তা। বর্তমানে পৃথিবীর 61 লাখ স্কোয়ার কিলোমিটার ভূখণ্ড সংঘাতে বিপর্যস্ত। এই আয়তন ভারতের মোট ভূখণ্ডের দ্বিগুণ। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, মিয়ানমার আর আফ্রিকার বিভিন্ন দেশে চলমান সহিংসতা পুরো দশক জুড়ে বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ঈশিতা ব্রহ্মর প্রতিবেদনে। করোনা মহামারীর পর থেকে বিশ্ব পরিমণ্ডলে একেবারেই বিনষ্ট হয়েছে শান্তি। মহামারী ক্ষত কাটতে না কাটতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মূল্যস্ফীতি চরমে। এরপর মাথাচাড়া দিয়ে উঠল মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত। সবশেষ গাজা আর লেবাননে ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যে আফ্রিকার মালি থেকে সোমালিয়ায় চরম সংঘাত তো লেগে আছে বছর জুড়েই। বাড়ছে বিশ্ব অর্থনীতি আর খাদ্য নিরাপত্তায় অনিশ্চয়তা। যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত কনফ্লিক্ট ইন্টেন্সিফাই ইন্ডেক্স (CII) বলছে সংঘাতপূর্ণ এলাকার পরিমাণ 65% বেড়েছে গেল 3 বছরে, যেই ভূখণ্ড ভারতের মোট আয়তনের দ্বিগুণ। ইউক্রেন, মিয়ানমার, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার সাহেলে 2021 সাল থেকে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত চলতে পারে পুরো 1 দশক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে গমের বাজার ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে আগ্রাসনে লোহিত সাগরের জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে বেড়েছে খাদ্য অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে গম রপ্তানি পড়ে গেছে হুমকিতে। প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরে কিংবা এক দেশ থেকে অন্য দেশের সংঘাতে 61 লাখ স্কোয়ার কিলোমিটারের বেশি এলাকায় সংঘাতময় পরিস্থিতিতে আছে। প্রতিবেদন বলছে 2021 সালে বিশ্বের মোট ভূখণ্ডের 2.8% এলাকা সংঘাতপূর্ণ ছিল। এখন তা পৌঁছেছে 4.6%। বিরোধের কারণে মানুষ মৃত্যুহার বেড়েছে 29%। ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিশ্বের অন্তত 21টি দেশ অনেক বেশি যুদ্ধ সংঘাতের ঝুঁকিতে রয়েছে।
মালি থেকে সোমালিয়া পর্যন্ত আফ্রিকার সাহেল আর হর্ন অফ আফ্রিকায় গেল ৩ বছরে সংঘাত দ্বিগুণ হয়ে গেছে। সুদান, বুর্কিনা ফাসো আর ইথিওপিয়ায় চরম আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি মানবাধিকার বিষয়ক সংস্থা বলছে, যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে ইউক্রেন, গাজা, সুদান, লেবানন সহ বিশ্বের ৪৭ কোটি শিশুর ওপর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মাঠে নামবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমন আলোচনা যখন বিশ্বের সব গণমাধ্যমে, ঠিক তখনই মেক্সিকো সীমান্তে বেড়েছে অভিবাসীদের ঢল। গেল শুক্রবার প্রাণের মায়া ত্যাগ করে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে একটি মালবাহী ট্রেনে উঠে পড়েন কয়েকশো অভিবাসী। জায়গা সংকুলান না হওয়ায় বাদ পড়েনি ট্রেনের ছাদ বা দুটি বগির সংযোগস্থল। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বাকিটা। একটি ট্রেন কি শত শত অভিবাসন প্রত্যাশীর ভাগ্য বদলাতে পারে? শুক্রবার ইউএস মেক্সিকো সীমান্তগামী একটি কার্গো ট্রেনে অভিবাসীরা যেভাবে ওঠার চেষ্টা করছিলেন তা দেখে মনে হবে এই ট্রেন মিস করলে হয়তো তাদের জীবন থেকেই হারিয়ে যাবে সুবর্ণ কোনো সুযোগ। উন্নত জীবন আর অর্থনৈতিক নিরাপত্তার আশায় কয়েক মাইল পাড়ি দিয়ে শুক্রবার মেক্সিকোর বন্দরনগরী কোয়ার্টজো কোয়ালকোসে জড়ো হয়েছেন হাজারো শরণার্থী। ভেরাক্রুজ রাজ্যের এই স্টেশনে বাবা মায়ের হাত ধরে এসেছে ছোট্ট শিশু। বিপদের তোয়াক্কা না করে অবলীলায় শিশুদের ট্রেনের ছাদে উঠিয়ে দিচ্ছেন অভিভাবকরা। জীবনের ঝুঁকি নিয়ে যারা এই মালবাহী ট্রেনে ওঠার চেষ্টা করছেন তাদের কাছে দুর্ঘটনার চেয়ে বড় ভাবনার বিষয় অর্থনৈতিক মুক্তি। কারণ এর আগে এভাবে ট্রেনে চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন এমন অভিবাসীর সংখ্যা কম নয়। তবুও উন্নত দেশে বসবাসের স্বপ্নে বিভোর এই অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাড়ি জমানোর আশা করেন। Siempre tienen más miedo de migración que de nadie. Te estás escondiendo por caminos donde no debes entrar de huida de migración. Entonces ellos dicen que están para salvaguardarte, pero en realidad te están empujando a lugares muy peligrosos y ahí es donde hay secuestros y hay todo lo que pasa. যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। ইউএস মেক্সিকো দেয়াল নির্মাণ, স্মরণকালের সবচেয়ে কঠোর অভিবাসন নীতি কিংবা সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে দেশে ফেরত পাঠানো, এমন নানা ঘোষণা দিয়ে নিজের অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ গ্রহণ অর্থাৎ ২০ জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করার বেআইনি পদ্ধতিটি আগের চেয়ে আরও অনেক বেশি কঠিন হতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করেই সীমান্তে জড়ো হচ্ছেন অনেক অভিবাসী। আর ট্রাম্পের অভিবাসন নীতি জেনেও ভেনিজুয়েলা থেকে মেক্সিকোতে আসা অভিবাসীরা এখনও আস্থা রাখছেন ইউএস প্রেসিডেন্ট ইলেক্টের ওপর। Si él retoma la presidencia, igual tenemos una esperanza, estamos esperanzados de que igual él haga una excepción por nosotros los venezolanos y গেল সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে ট্রাম্প নিশ্চিত করেন সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। বিশেষজ্ঞরা মনে করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে অভিবাসন প্রত্যাশীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। স্মরণকালের অন্যতম ভয়াবহ দূষণে নাকাল হয়ে আগাছা না পুড়িয়ে বিকল্প পথ খুঁজছেন ভারতের কৃষকরা। এর মধ্যে পরিবেশ বান্ধব উপায়ে কৃষিক্ষেত পরিষ্কারের পদ্ধতি বেছে নিয়েছেন পাঞ্জাবের একদল কৃষক। ক্ষেত প্রস্তুতে বিকল্প পদ্ধতিতে আগাছা নষ্টের সরকারের সাহায্য চান বাকিরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। চলতি মাসে বায়ু দূষণে অপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৩ সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার শীর্ষে দেশ দুটির একাধিক শহর। শনিবারও ছিল না ব্যতিক্রম। इतने परेशान है ये आंखों में जाने किसी ने मिर्चें डाल दी, ऐसे करके मिर्च लगती है आंखों में, आगे मिचती है, पानी चलता है आंखों में से। চলতি মাসে ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোরে বায়ুমান সূচক ২০০০ পার হয়েছিল, যেখানে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ সীমা সর্বোচ্চ ৩০০। বিষাক্ত বাতাস আর ধোঁয়াশার পুরো আস্তরে ঢেকে গিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। বাতাসে ধাতব কণা PM2.5 এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল মানব দেহে সহনসীমার ১৫০ থেকে ২০০ গুণে। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বিষাক্ত গ্যাস চেম্বারে রূপ নেয় মানুষের বসতি। তীব্র দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা সহ নানা রোগে অসুস্থ হয়ে হাসপাতালের দ্বারস্থ হন লাখো মানুষ। पॉल्यूशन बहुत ज़्यादा हो रहा है, धुआं हो रहा है, दिख भी नहीं ढंग से कुछ, और सांस में दिक्कत हो रही थी बहुत ज़्यादा,
गले में दर्द सा हो रहा है, देखो आवाज दब रही है। দূষণ সারা বছর হলেও প্রতি শীতে ঘন কুয়াশা, কম তাপমাত্রা, বাতাস ভারী হওয়া ইত্যাদি কারণে তীব্র ধোঁয়াশায় ঢেকে যায় দুই দেশের বড় অংশ। যানবাহন ও কলকারখানার কার্বন নিঃসরণের পাশাপাশি ফসল উত্তোলন শেষে এ সময়ে খেতে আগাছা পোড়ানো ধোঁয়াকেও দূষণের বড় কারণ হিসেবে দায়ী করা হয়। The main contributor for this period is agriculture residue burning and vehicular emission. This agriculture residue burning is really it's an episodic thing, because after harvesting the farmers try to clean up their farms very fast, and they find out the very easy way to burn it. প্রতিবেশী দুই দেশেই সমস্যা এক, দূষিত বাতাসের সবচেয়ে বিপাকে সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশ। ভারতের রুটির ঝুড়ি খ্যাত পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশে ধানের মৌসুম শেষে গমের বীজ বপনের জন্য ক্ষেত প্রস্তুত করতে 20 থেকে 25 দিন চলে আগাছা পোড়ানোর কাজ। তবে এবছর দূষণের ভয়াবহতায় গম রোপণে পরিবেশ বান্ধব পথ অবলম্বন করছেন পাঞ্জাবের অনেক কৃষক। इधर तो कल्टीवेट होके हुआ, ये मल्चिंग विधि है। इससे बीज को पानी लगाना पड़ता है, ऊपर से जो पराली है वो उसको हीट दे देगा। जब पराली का हीट आएगा तो बीज जर्मिनेट हो जाएगा और इसका खाद बनेगा। কৃষকদের এ কাজে সাহায্য করছে একটি বেসরকারি সাহায্য সংস্থা। আগাছা পুড়িয়ে দূষণ বাড়ানোর পরিবর্তে পরিষ্কার ও পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতি বেছে নিতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করছে সংস্থাটি। सभी जगह तो अभी सभी किसान चाहते हैं कि छिटकारा हो जाए, आग कोई नहीं लगाना चाहता सर, लेकिन ये है कि जैसे सभी अभी ट्रायल चल रहे हैं तो जो लोग थोड़ा बहुत चेंज कर रहे हैं सर, वो तो इसमें मतलब सबसे बढ़िया तरीका है मल्चिंग। মাটির ওপরের অংশ থেকে চাষাবাদ করার পদ্ধতিকে বলা হয় মালচিং। এ পদ্ধতিতে মাটির ওপরে গাছের পাতা, ঘাস, ডালপালা, শস্যের আগাছা, খড় ইত্যাদি বিছিয়ে জমির আর্দ্রতা রক্ষা ও উর্বরতা বৃদ্ধি করা হয়। ট্র্যাক্টরের সঙ্গে আগাছা কাটা এবং বীজ বপনের যন্ত্র যোগ করে মালচিং পদ্ধতিতে কাজ করেন কৃষকরা। जो मल्चिंग वाला तरीका है उसकी बिजाई की अगर बात करें, मानो एक आदमी 2 एकड़ कर रहा था, वो 25 एकड़ तक चला गया है। एक गांव में 2 किसान इससे कर रहे थे, तो वहां पर अभी 20 किसान खड़े हुए हैं कि हमारा बिजाई कर दो, हमारा कर दो, लेकिन मशीन की अवेलेबिलिटी अभी इतनी नहीं है। খেতে আগাছা না পুড়িয়ে পরিষ্কার ও পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন ব্যয়বহুল। এতে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা দরকার বলে মত কৃষকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। শ্রীলঙ্কার জন্য 290 কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজের তৃতীয় পর্যালোচনা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর মাধ্যমে দেশটি আরও 30 কোটি 30 লাখ মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার লঙ্কান অর্থনীতি দুর্বল রয়ে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। 7 দশকেরও বেশি সময়ের মধ্যে 2022 সালে মারাত্মক আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। গত বছরের মার্চে আইএমএফের সহায়তা প্যাকেজে কিছুটা স্বস্তি আসে লঙ্কান অর্থনীতিতে। তবে ঋণ পুনর্গঠনে আরও পদক্ষেপ প্রয়োজন দেশটির। শ্রীলঙ্কার জন্য 290 কোটি মার্কিন ডলার সহায়তার তৃতীয় পর্যালোচনা অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এক বিবৃতিতে আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে 1250 কোটি মার্কিন ডলারের বন্ড হোল্ডার ঋণ পুনর্গঠন করতে হবে। এছাড়া জাপান, চীন ও ভারতের মতো ঋণদাতাদের সঙ্গে 1000 কোটি ডলার ঋণ পুনর্গঠন সম্পন্ন করলেই কেবল প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব। বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি আরও জানায়, লঙ্কান অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে মোট 130 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে। কর রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার চালিয়ে যেতে হবে শ্রীলঙ্কাকে। I would like to note that the new government's commitment to the program objectives has enhanced confidence and ensures policy continuity. Sustaining the reform momentum is critical to safeguarding the hard-won gains of the program. দক্ষিণ এশিয়ায় দেশটির অর্থনীতি এখনও ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যদিও তাদের পূর্বাভাস, আগামী বছরে শ্রীলঙ্কার জিডিপি প্রবৃদ্ধি হবে 2.3%। বিশ্বব্যাংকের পূর্বাভাস, আগামী 3 বছরে শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 4.4%। অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য একটি প্যাকেজ নিয়ে লঙ্কান সরকারের সঙ্গে একমত হয়েছে আইএমএফ। যথাযথ প্রক্রিয়া শেষে সহায়তা প্যাকেজের চতুর্থ পর্যালোচনা শুরু হবে।
তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু ঋণের যত্রতত্র ব্যবহারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশে। কপ সম্মেলনে 30,000 কোটি ডলারের বরাদ্দের ঘোষণা। কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের পর্যটন শিল্পে ধস, সংকটে স্থানীয় অর্থনীতি, শীত মৌসুমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়াল দিন আজ। একযোগেও পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ বহু আহতদের। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। এবং গ্রিপসের শতকে প্রথম ইনিংসে 450 রানের পাহাড় উইন্ডিজদের, 40 রান তুলতেই 2 উইকেট খরচ বাংলাদেশের। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।